আসসালামু আলাইকুম। ইজি কেমিস্ট্রি বইয়ের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করতেছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। এ পর্বে আমরা তোমাদের বইয়ের সপ্তম অধ্যায়ের যে অনুধাবনমূলক বা সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রয়েছে সেই পর্বগুলোর একটি পর্ব আমরা কন্টিনিউ করব। তো চলো আমরা দেখি আমাদের এই পর্বে কি কি প্রশ্ন থাকছে এবং সেই প্রশ্নগুলোর অ্যান্সার কীভাবে খুব সহজে দেওয়া যায়। আচ্ছা, তো ফার্স্ট প্রশ্ন, রেডক্স বিক্রিয়া কি, এর 5টি বৈশিষ্ট্য লিখো। রেডক্স বিক্রিয়ার 5টা বৈশিষ্ট্য বলতে বলছে, তাহলে আমরা নর্মালি জানি যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় তাদেরকে রেডক্স বিক্রিয়া বলে। আচ্ছা, এখানে আমরা চাইলে আরেকটু কথা অ্যাড করতে পারি যে বিক্রিয়ক ও উৎপাদ সমূহের মধ্যে শুধুমাত্র যে বিক্রিয়কের মধ্যে যে ইলেকট্রন আদান প্রদান হবে ব্যাপারটা তা না, বিক্রিয়ক এবং উৎপাদ যে কোনো একজন মানে শুধুমাত্র যে বিক্রিয়কই ইলেকট্রন আদান প্রদান করবে এমনটা না। সো লেখা যায় যে বিক্রিয়ক, আমি এখানে লিখে দিচ্ছি, দেখো, বিক্রিয়ক ও উৎপাদ সমূহের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয় তাকে রেডক্স বিক্রিয়া বলে। নাম্বার 1। এখন রেডক্স বিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য এখানে দেওয়া হয়েছে। নাম্বার 1, দেখো, ইলেকট্রন কি হয়, স্থানান্তর ঘটে, মানে ইলেকট্রন আদান প্রদান মানেই তো স্থানান্তর, যে একজনে দিবে আর একজন ইলেকট্রন গ্রহণ করবে। নাম্বার 2, অক্সিডেশন সংখ্যার পরিবর্তন হয়, জারণ সংখ্যার। অক্সিডেশন সংখ্যা মানে কি, জারণ সংখ্যা, ঠিক আছে। তো আমি এটাকে কি লিখে দিই, জারণ সংখ্যার পরিবর্তন ঘটে। তারপর হচ্ছে কি যে জারণ বিজারণ, হ্যাঁ, এখানে কি বলা যায় যে জারণ বিজারণ একসাথে ঘটে। শক্তি উৎপন্ন হয় বা শক্তি শোষিত হয়, জীববিজ্ঞান শিল্পে ব্যবহৃত হয়। অর্থাৎ এখানে জীববিজ্ঞান শিল্প বলতে এটা মেন করা হয়েছে যে আমাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া, আমরা যেই শর্করা জাতীয় খাদ্যকে ভেঙে যে শক্তি উৎপাদন করি সেখানে আমাদের এটা প্রচুর পরিমাণে ব্যবহৃত হয়। সেই যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো আমি আরেকবার একটু বলে দিচ্ছি। ইলেকট্রন স্থানান্তর ঘটে, জারণ সংখ্যার পরিবর্তন ঘটে, দেন হচ্ছে কি আছে জারণ বিজারণ একই সাথে ঘটে, শক্তি উৎপন্ন হয় বা শক্তি শোষিত হয়, আর জীববিজ্ঞান শিল্পে এটা ব্যবহৃত হয়। তবে শক্তি উৎপন্ন হয় এইটা একটু বেশি দরকার, বিশেষ করে তাপ শক্তি। আমাদের যে দহন বিক্রিয়া আছে, এই বিক্রিয়ার একটা পার্ট হচ্ছে দহন বিক্রিয়া। তো দহন বিক্রিয়ার ফলে কিন্তু সবসময় তাপ শক্তি উৎপন্ন হয়, ঠিক আছে। সো শক্তি উৎপন্ন হওয়াটাকে একটু বেশি ফোকাসে রাখতে হবে, কারণ এখানে সরাসরি দহন বিক্রিয়াটা এটার মধ্যে যুক্ত অবস্থায় আছে। ফাইন, যাচ্ছি পরবর্তী প্রশ্ন। দেখো কি বলতেছে, সোডিয়াম প্লাস একটি জারক ব্যাখ্যা করো। আচ্ছা, জারক মানে কি বলতো? জারক মানে যারা ইলেকট্রন গ্রহণ করে। জারক বলতে বোঝানো হয় যে সকল পরমাণু বা মূলক যেই হোক না কেন ইলেকট্রন গ্রহণ যারা করবে তাদেরকে আমরা জারক বলবো। এখন সোডিয়াম প্লাস, খেয়াল করো এখানে কি প্লাস, তাই না? তার মানে বোঝানো হয় স্বাভাবিক অবস্থায় একটা সোডিয়ামের যতগুলো ইলেকট্রন থাকা উচিত এখানে তার থেকে একটা কম আছে। তাহলে এখন সোডিয়াম তো ইলেকট্রন তো অলরেডি ছেড়ে দিয়ে এই পজিশনে আসে, সেই ইলেকট্রন ত্যাগ করে এখানে এসেছে। তো তাকে এখন কি করতে হবে, সেই আগের জায়গায় ফিরিয়ে যেতে হবে। তো আগের জায়গায় সে যদি তাকে আমরা ফিরিয়ে দিতে চাই তখন তাকে কি করতে হবে, যেই ইলেকট্রনটা সে ত্যাগ করেছিল সেই ইলেকট্রনটা তাকে কি করতে হবে, আবার সরবরাহ করতে হবে। তাহলে সোডিয়াম একটি ইলেকট্রন গ্রহণ করে সোডিয়াম পরমাণুতে পরিণত হয়। তাহলে এই যে সোডিয়াম ইলেকট্রন গ্রহণ করে যে সোডিয়াম পরমাণুতে পরিণত হলো, এখান থেকে বোঝা যায় যে সোডিয়াম একটি জারক, সোডিয়াম প্লাস একটি জারক পদার্থ, কেননা তার এই ইলেকট্রন গ্রহণ করার প্রয়োজন, এবং ইলেকট্রন গ্রহণ করলেই সে তার আগের অবস্থায়, অর্থাৎ যে পরমাণু বা নিউট্রাল যে অবস্থাটা ছিল সে সেই অবস্থায় ফিরে যেতে পারবে। ওকে, নেক্সট প্রশ্নতে যাচ্ছি। দেখো, আচ্ছা দেখো, নেক্সট প্রশ্ন হচ্ছে যে Fe2+ জারক ও বিজারক উভয় হিসেবে কাজ করে, ব্যাখ্যা করো। Fe2+ জারক ও বিজারক উভয় রূপে কাজ করে। তো চলো আমরা এটাকে একটু এক্সাম্পল দিয়েই বোঝার চেষ্টা করি যে এটা কিভাবে জারক বিজারক উভয় রূপে ক্রিয়া করে। আচ্ছা, দেখো, Fe2+ সে চাইলে আরও একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ এ পরিণত হতে পারে। আবার Fe2+ চাইলে দুইটি ইলেকট্রন গ্রহণ করে Fe হতে পারে। এখন তাহলে Fe2+ এর পক্ষে ইলেকট্রন ত্যাগ করা সম্ভব, ইলেকট্রন গ্রহণ করা সম্ভব, দুইটা কাজই সে করতে পারে। এই যে সে ইলেকট্রন ত্যাগ করলো, তাহলে এখানে কি সে বিজারক, সে বিজারক হিসেবে ভূমিকা পালন করলো। আর এখানে যে ইলেকট্রন সে গ্রহণ করলো এই জায়গায় তার ক্যারেক্টার কি, এখানে সে জারক, হিসেবে ভূমিকা পালন করতেছে। তাহলে আমরা বলতে পারি Fe3+ এবং Fe2+ এখানে দুইটা জিনিসই সম্ভব। নাম্বার 1,
আমরা চাইলে Fe2+ একটা ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হতে পারতেছে, আবার Fe2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে Fe তে পরিণত হতে পারতেছে। তাহলে দেখো এখানে কিন্তু জারণও ঘটতেছে, বিজারণও ঘটতেছে। জারণ কার দ্বারা সম্পন্ন হয়? বিজারক দ্বারা। সো এই যে Fe এখানে বিজারক হিসেবে ভূমিকা পালন করতেছে, আর বিজারণ কার দ্বারা সম্পন্ন হয়? জারক দ্বারা। সো Fe এখানে জারক হিসেবে ভূমিকা পালন করতেছে। সো ওভারঅল আমাদেরকে এই কথাটাই মূলত এখানে বলতে হচ্ছে যে Fe2+ এর পক্ষে জারক এবং বিজারক উভয়ই ক্রিয়া করা সম্ভব। আচ্ছা, সো আশা করতেছি এখানের যে এক্সাম্পল যেগুলো রয়েছে, দেখো Fe2+ ইলেকট্রন ত্যাগ করে Fe3+ হলো, আর Fe2+ ইলেকট্রন গ্রহণ করে Fe হলো। আচ্ছা, Cl- একটি বিজারক ব্যাখ্যা করো। Cl বা ক্লোরাইড আয়ন, এই যে ক্লোরাইড আয়ন Cl- একটি বিজারক, এটা আমাকে ব্যাখ্যা করতে বলতেছেন। তো চলো আমরা দেখি এটাকে কিভাবে বিজারক বলা যায়। আচ্ছা, ফার্স্ট অফ অল বিজারক কারা বলো তো? বিজারক হচ্ছে তারাই যারা ইলেকট্রন দান করে। তো Cl- তো এখানে তো Cl- বলতে বোঝানো হয় ক্লোরিনের স্বাভাবিক অবস্থায় যতগুলো ইলেকট্রন থাকা উচিত, ক্লোরিনের তার থেকে একটা ইলেকট্রন বেশি আছে। এখন সে যদি তার স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে চায়, তাহলে এই এক্সট্রা ইলেকট্রনটি কি করতে হবে? ত্যাগ করতে হবে। তাহলে Cl এই ইলেকট্রনটি ত্যাগ করে কিসে পরিণত হবে? Cl এ পরিণত হবে, ক্লোরিন পরমাণুতে পরিণত হবে। তাহলে এখানে যে সে ইলেকট্রন ত্যাগ করতেছে, সেজন্য তাকে কি বলা হয় বলো তো? সেজন্য তাকে বিজারক বলা হয়, কারণ সে তো ইলেকট্রন ছাড়তেছে, গ্রহণ করতেছে না। সো সে যেহেতু ইলেকট্রন ত্যাগ করতেছে, সেহেতু ক্লোরিনকে আমরা বিজারক বলতে পারবো। সো এইটাই হচ্ছে গিয়া মূল অ্যান্সার এখানের। তো আশা করতেছি এটাও তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, সো এটাই বললো দেখো যে, আচ্ছা এখানে আরেকটা জিনিস আমি একটু তোমাদের জন্য সহজ করে দিই। হাফ Cl2, যদি আমরা এটাকে দেখো, খেয়াল করো, যদি আমরা এটাকে এভাবে লিখি, 2Cl- -2 ইলেকট্রন ইজ ইকুয়ালস টু Cl2। অর্থাৎ নর্মালি ক্লোরিনটা তো এভাবে থাকে না, একটা সিঙ্গেল ক্লোরিন পরমাণু তো হয় না। ক্লোরিনটা তো সবসময় দ্বিপরমাণু, যেহেতু সবসময় অণু আকারে থাকতে পছন্দ করে। তাহলে অণু আকারে থাকতে হলে আমাকে Cl- দুইটা নিতে হবে, অর্থাৎ ডাবল 2Cl- দুইটি ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হবে? Cl2 বা ক্লোরিন গ্যাসে পরিণত হবে। সো তোমরা চাইলে এভাবে দেখাতে পারো। ফার্স্টে আমরা একটা বিক্রিয়া দেখালাম, দেন আমরা এই বিক্রিয়াটাকে 2 দিয়ে গুণ করলে তখন দুইটা ক্লোরিন পরমাণু হবে, দুইটা ক্লোরিন পরমাণু উভয় মিলে ক্লোরিন অণুতে পরিণত হবে। সো এইটাই হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার। আচ্ছা, যাচ্ছি আমি নেক্সটে। দেখো বলতেছে যে তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া ব্যাখ্যা করো। আচ্ছা, তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে, দেখো ফার্স্ট আমরা অ্যান্সারটা একটু পড়ার চেষ্টা করি যে তড়িৎদ্বার বিক্রিয়া জারণ বিজারণ বিক্রিয়া, কারণ একটি তড়িৎ রাসায়নিক কোষ বা তড়িৎ বিশ্লেষ্য কোষ গঠনে দুটি তড়িৎদ্বার, একটা হচ্ছে অ্যানোড এবং একটা হচ্ছে ক্যাথোড ব্যবহার করা হয়। অ্যানোড তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে এবং ক্যাথোড তড়িৎদ্বারে বিজারণ বিক্রিয়া ঘটে। ওকে ফাইন। তো তাই বলা যায় যে অ্যানোড এবং ক্যাথোড তড়িৎদ্বার, এখানে জারণ বিজারণ বিক্রিয়া ঘটে। আচ্ছা, সো সহজ হিসেবে আমি একটু বলে দিই, তুমি যে কোনো বস্তুর জন্য আমরা অ্যানোড তড়িৎদ্বারে সবসময় জারণ এবং ক্যাথোড তড়িৎদ্বারে সবসময় বিজারণ। তো এখানে জিঙ্ক এবং কপারের এক্সাম্পল দিয়েছে, তো আমরা চাইলে সেই জিঙ্ক এবং কপার থেকে এটা বোঝার চেষ্টা করতে পারি। দেখো তাহলে এটা হচ্ছে গ্যালভানিক কোষের জন্য যে অ্যানোড তড়িৎদ্বারে কারা যায় বলো তো? অ্যানোড তড়িৎদ্বারে যায় অ্যানায়ন যারা, তারা অ্যানোড তড়িৎদ্বারে যারা অ্যানায়ন তারা যায় নরমালি। তো এই যে আমাদের যে এক্সাম্পলটা, সেই এক্সাম্পলটা মূলত কি ছিল? জিঙ্ক এবং কপার 2+। তো গ্যালভানিক কোষে যেটা হয়, দেখো গ্যালভানিক কোষে যেটা হয়, বেশি সক্রিয় ধাতু কোথায় বসে? বেশি সক্রিয় ধাতু বসে অ্যানোডে, আর কম সক্রিয় ধাতু কোথায় বসে? কম সক্রিয় ধাতু বসে আমার ক্যাথোডে। ঠিক আছে? আচ্ছা, তাহলে অ্যানোড তড়িৎদ্বারের বিক্রিয়াটা কিরকম হবে? অ্যানোড তড়িৎদ্বারের বিক্রিয়াটা হবে এরকম, জিঙ্ক দুইটি ইলেকট্রন ত্যাগ করে, জিঙ্ক 2+ এ পরিণত হলো। আর ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া কি হবে? কপার 2+। খেয়াল করো, কপার 2+ বলতে কপার কিন্তু আয়ন অবস্থায় আছে, কপার কিন্তু অলরেডি সে ইলেকট্রন ছেড়ে দিছে, সে ছেড়ে দিয়ে সে 2+ এ পরিণত হয়েছে। তাহলে কপার 2+ দুইটি ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে? কপারে পরিণত হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে আমরা এখন যেই অংশ নিয়ে কাজ করতেছি, বা আমাদের যে এক্সাম্পলটা এখানে দেওয়া হয়েছে, সেটা কি গ্যালভানিক কোষের পার্সপেক্টিভে আমরা এই এক্সাম্পলটা দিচ্ছি। বাট নর্মাল সেন্সে যদি আমরা চিন্তা করি, দেখো নর্মাল সেন্স বলতে ধরো যে কোনো একটা আয়নিক যৌগ, ম্যাগনেসিয়াম ক্লোরাইড MgCl2। হ্যাঁ, এখন ম্যাগনেসিয়াম ক্লোরাইডকে ভাঙলে আমরা কি পাবো? Mg2+, তাই না? আর কি পাবো? 2Cl-, Mg2+ আর 2Cl-। তাহলে এখানে ক্যাটায়নকে, এখানে ক্যাটায়ন হচ্ছে ম্যাগনেসিয়াম, অ্যানায়ন হচ্ছে ক্লোরিন। তো এখন এই যে ক্যাটায়ন এবং অ্যানায়ন, তাহলে এদেরকে যদি আমরা চার্জ মুক্ত করি, খেয়াল করো, তাহলে আমরা এরকম লিখি
ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া কি হবে দেখো, ক্যাথোড তড়িৎদ্বারের বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করবে, ম্যাগনেসিয়াম 2+ দুইটা ইলেকট্রন গ্রহণ করে কিসে পরিণত হবে, ম্যাগনেসিয়ামে পরিণত হবে। কিসে পরিণত হবে, ম্যাগনেসিয়ামে পরিণত হবে। আর অ্যানোড, অ্যানোড তড়িৎদ্বারের বিক্রিয়া কি হতে পারে দেখো, Cl- যেটা একটু আগে তোমাকে দেখিয়েছি, ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হচ্ছে, Cl। এবারে যদি আমরা দুইটা Cl- নেই, দুইটা ইলেকট্রন ত্যাগ করে, তাহলে কিসে পরিণত হবে, Cl2। তাহলে দেখো ক্যাথোডে বিজারণ, বিজারণ মানে কি, ইলেকট্রন গ্রহণ, তাই না, বিজারণ মানে হচ্ছে ইলেকট্রন গ্রহণ, তো এখানে ইলেকট্রন গ্রহণ হচ্ছে। আর অ্যানোডে জারণ, জারণ মানে কি, ইলেকট্রন ছাড়ন, তাহলে এখানে ইলেকট্রন ছাড়া হচ্ছে। তাহলে ওভারঅল বলা যায় যে তুমি তড়িৎ বিশ্লেষ্য কোষ বলো বা গ্যালভানিক কোষ বলো, এটা আমার উপরের এক্সাম্পলটা হচ্ছে গ্যালভানিক কোষের, আর নিচের এক্সাম্পলটা হচ্ছে তড়িৎ বিশ্লেষ্য কোষের। আমরা যেটার কথাই বলি না কেন, বোথ কেসে আমাদের অ্যানোডে জারণ হচ্ছে, কারণ অ্যানোডে ইলেকট্রন কি হয়, ছাড়া হয়, অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করা হয়। এই যে দেখো এখানে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে, আর এই যে এখানে অ্যানোডে ইলেকট্রন ত্যাগ করা হচ্ছে। তো অ্যানোডে যেহেতু ইলেকট্রন ত্যাগ হচ্ছে, তাই আমরা এটাকে বলি অ্যানোডে জারণ। আর ক্যাথোড যেহেতু ইলেকট্রন গ্রহণ করে, তাহলে ক্যাথোডে বিজারণ বিক্রিয়া সম্পন্ন হয়। মূলত আমাদের এই প্রশ্নে এই পয়েন্টটাই এখানে বলা হচ্ছে। আচ্ছা, সো এটা দেখো, প্রশমন বিক্রিয়া, নন রেডক্স বিক্রিয়া ব্যাখ্যা করো। ফাইন, তাহলে দেখো আমরা এই একটা এক্সাম্পল দিয়ে এটা বুঝতে পারি যে প্রশমন বিক্রিয়াকে কেন নন রেডক্স বিক্রিয়া বলা হয়। নাম্বার 1, HCl এবং সোডিয়াম হাইড্রোক্সাইড, জারণ মানগুলো একটু তাকাও তো। HCl এর হাইড্রোজেন কি, পজিটিভ, Cl হ্যালোজেন গ্রুপ থেকে আসছে -1। আবার সোডিয়াম হাইড্রোক্সাইডের সোডিয়াম পজিটিভ, হাইড্রোক্সিল মূলক কি, নেগেটিভ। এবার সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ক্লোরাইডে সোডিয়াম প্লাস, ক্লোরিন মাইনাস, এটা কিন্তু পানি, H2O, ঠিক আছে। আমরা পানিকে দুইটা ভাগে ভাগ করে দেখাচ্ছি, একটা হচ্ছে H+, আর একটা হচ্ছে OH-। তাহলে আমরা সব জায়গায় প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে জারণ মানের কোনো পরিবর্তন ঘটছে না, জারণ মান যেরকম আছে ঠিক সেম ভাবেই আছে, মানে জারণ মানের কোনো চেঞ্জ হচ্ছে না। যেহেতু জারণ মানের কোনো পরিবর্তন ঘটতেছে না, তাহলে বলা যায় যে এই প্রশমন বিক্রিয়া একটি নন রেডক্স বিক্রিয়া। কারণ নন রেডক্স বিক্রিয়া আমরা তাদেরকেই বলি যাদের জারণ মানের কোনো চেঞ্জ হয় না, তাদেরকে বলা হয় নন রেডক্স বিক্রিয়া। ওকে, সো আশা করতেছি এটা আমরা বুঝতে পেরেছি। যে আমরা যাচ্ছি, আমাদের এইটুকু কথাই এনাফ। বিয়োজন বিক্রিয়া কি, ফাইন, দেখো তো আমরা একটা তীর চিহ্ন এখানে ব্যবহার করি, খেয়াল করো। বিয়োজন বিক্রিয়া, এখানে সহজে যদি বলি, বিয়োজন মানে হচ্ছে ভাঙা, ভেঙে ফেলা। বিয়োজন কথার অর্থই হচ্ছে যে ভেঙে ফেলা। তাহলে যে জারণ বিজারণ বিক্রিয়ায় কোনো একটা বস্তুকে ভেঙে আমরা আরো একাধিক বস্তু উৎপাদন করতে পারবো, সেই বিক্রিয়াকেই বলবো আমরা বিয়োজন বিক্রিয়া। এখানে একটা উদাহরণ যদি দেই, ফসফরাস পেন্টাক্লোরাইড, এটা কি করতেছে, ভেঙে আমরা দুইটা অংশ পাচ্ছি, একটা হচ্ছে PCl3 আর একটা পাচ্ছি আমরা Cl2। তাহলে এই যে আমরা একটা বস্তুকে ভেঙে, ফসফরাস পেন্টাক্লোরাইডকে ভেঙে আমরা কয়টা বস্তু পাচ্ছি, আমরা দুইটা বস্তু পাচ্ছি, একটা হচ্ছে PCl3 আর একটা হচ্ছে PCl2। তাহলে এইরকম বিক্রিয়াকেই কিন্তু আমরা কি বিক্রিয়া বলতে পারবো, বিয়োজন বিক্রিয়া বলতে পারবো। সো এখানে মূলত ওই পয়েন্টটাই এখানে ফোকাস করা হচ্ছে যে বিয়োজন বিক্রিয়া কি, যে একটি যৌগকে ভেঙে একাধিক যৌগও হতে পারে, মৌলও হতে পারে, হটেবার একের অধিক উৎপাদ, এখানে শর্ত বিক্রিয়কে একটা হতে হবে, এটা হচ্ছে শর্ত। উৎপাদে তুমি 2টা 3টা 4টা তোমার যত ইচ্ছে তুমি ভেঙে নতুন নতুন যৌগ তৈরি করো, কোনো সমস্যা নেই, কিন্তু বিক্রিয়কে একটা বস্তুর বা একটা যৌগের বেশি হতে পারবে না, এখানে মূলত এই কথাটাই বলা হচ্ছে। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, সকল বিয়োজন বিক্রিয়া বিশ্লেষণ বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। মানে সকল বিয়োজন বিক্রিয়া মূলত জারণ বিজারণ বিক্রিয়া নয়, এটাই মানে এখানে বোঝাতে যাচ্ছে যে আমরা তো জানি যে আমাদের জারণ বিজারণ বিক্রিয়ার যে ক্লাসিফিকেশন, সেই ক্লাসিফিকেশনের মধ্যে কে কে থাকছে, জারণ বিজারণ বিক্রিয়ার ক্লাসিফিকেশনের মধ্যে থাকতেছে সংযোজন, সংশ্লেষণ, প্রতিস্থাপন, দহন, বিয়োজন, এই টাইপের বিক্রিয়াগুলো আমরা এখানে রাখতে পারতেছি। কিন্তু এই যে আমরা যে বিয়োজন বিক্রিয়াকে যেখানে রাখতেছি, তো সকল জারণ বিজারণ বিক্রিয়া আর সকল বিয়োজন বিক্রিয়াই যে জারণ বিজারণ হবে এমনটা না, দুই একটা এক্সেপশনাল কেস থাকতে পারে, যেরকম ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেট খেয়াল করো, ওকে, ক্যালসিয়াম কার্বনেট বিয়োজন বিক্রিয়া হলেও এটা কিন্তু বিশ্লেষণ বিক্রিয়া নয়, এটা আমাকে বলতে যাচ্ছে। তো আমরা একটা অ্যান্সার দেখি যে কোনো যৌগকে ভেঙে একাধিক যৌগ বা মৌলে পরিণত করার প্রক্রিয়াকে বিয়োজন বিক্রিয়া বলে। ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছি, সো এই যে ক্যালসিয়াম অক্সাইড কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করতেছি। অপরদিকে কোনো যৌগ ভেঙে 2 বা ততোধিক মৌলে পরিণত প্রক্রিয়ার নাম বিশ্লেষণ বিক্রিয়া। ও আচ্ছা, বিশ্লেষণ বিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে, খেয়াল করো, বিশ্লেষণ বিক্রিয়া বলতে এখানে বোঝানো হচ্ছে যে আমরা যদি কোনো একটা যৌগকে ভেঙে মৌল উৎপাদন করতে পারি, মৌল, তখন সেই বিক্রিয়াটাকে আমরা বলি বিশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ, এটার বিপরীত টার্ম হচ্ছে বিশ্লেষণ। তাহলে সোডিয়াম ক্লোরাইডকে ভাঙলে কি পাচ্ছি, সোডিয়াম মৌলিক পদার্থ, ক্লোরিন মৌলিক পদার্থ, দুইটাই কিন্তু মৌলিক পদার্থ। কিন্তু এখানে ক্যালসিয়াম কার্বনেটকে ভেঙে আমরা কি পাচ্ছি, ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড কি মৌলিক না যৌগিক,
অবশ্যই যৌগিক, কারণ দুইটা পরমাণু এখানে রয়েছে আর কার্বন ডাইঅক্সাইড তো যৌগিকই। তো এখানে জাস্ট মূল ফোকাসটা হচ্ছে এইটাই যে আমরা বিয়োজন মানে ভাঙা, আমরা ভাঙবো, কিন্তু আমরা ভেঙে সবসময় যে মৌলিক পদার্থ পাবো ব্যাপারটা এমন না। আমরা কখনো কখনো মৌলিক পদার্থ পাবো যেরকম সোডিয়াম ক্লোরাইড, আবার কখনো কখনো যৌগিক পদার্থ পাবো যেরকমটা ক্যালসিয়াম অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, যেমনটা আমরা পাচ্ছি ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। সো এখানে মূলত এই পয়েন্টগুলোই ফোকাস করা হয়েছে। আচ্ছা, যাচ্ছি নেক্সট প্রশ্ন, সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষণ বিক্রিয়া নয়, ব্যাখ্যা করো। আচ্ছা, সেম আগের যে প্রশ্নটা আমরা মাত্র সলভ করলাম সেই প্রশ্নের বিপরীত প্রশ্ন এটা। মানে সংযোজন বিক্রিয়া কাকে বলে? যে এক বা একাধিক বস্তু মিলে আমার নতুন একটা বস্তু তৈরি হবে, তখন সেই বিক্রিয়াকে বলি আমরা সংযোজন বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়াও সেম, যে এক বা একাধিক বস্তু মিলে নতুন বস্তু তৈরি হবে, কিন্তু সংশ্লেষণ বিক্রিয়ার বিক্রিয়কে থাকতে হবে মৌলিক পদার্থ, আর সংযোজন বিক্রিয়ায় মৌলিকও হতে পারে যৌগিক হতে পারে, হট এভার যে কোনো কিছুই হতে পারে, বাট শুধুমাত্র যদি মৌলিক পদার্থ হয় সেটাকে আমরা বলবো সংশ্লেষণ বিক্রিয়া। সংশ্লেষণ বিক্রিয়া। এবার এই জায়গাতে একটু ফোকাস করো, দেখো নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হচ্ছে, তাহলে এটাকে আমরা যেরকম ভাবে সংযোজন বলবো, খেয়াল করো, এটাকে যেমনিভাবে আমরা সংযোজন বলবো ঠিক সেইম ভাবে এটাকে আমরা সংশ্লেষণও বলবো। সংযোজন যেমনিভাবে বলবো ঠিক সেম ভাবে এটাকে আমরা সংশ্লেষণও বলবো। আবার দেখো ফেরাস ক্লোরাইড আর ক্লোরিন বিক্রিয়া করে ফেরিক ক্লোরাইড, এইটাকে শুধুমাত্র সংযোজন বিক্রিয়া বলা যাবে, এটাকে শুধুমাত্র সংযোজন বিক্রিয়া বলা যাবে, সংশ্লেষণ বিক্রিয়া বলা যাবে না। তাহলে এই জায়গায় এটাই বলতেছে সকল সংযোজন বিক্রিয়ায় সংশ্লেষণ বিক্রিয়া নয়। দেখো এই দুইটা বিক্রিয়াই কিন্তু সংযোজন, দুইটা বিক্রিয়াকেই আমি সংযোজন বলবো, বাট সংশ্লেষণ হচ্ছে নিচের বিক্রিয়াটা। এখন নিচের বিক্রিয়াটা কেন সংশ্লেষণ হচ্ছে? কারণ এখানে বিক্রিয়কের পদার্থগুলো কি মৌলিক, মানে পিওর মৌলিক পদার্থ আর কি। আর এখানে তো FeCl2 তো মৌলিক পদার্থ না। যদি এটাও মৌলিক পদার্থ হতো, কারণ ক্লোরিন তো মৌলিক, FeCl2 তো মৌলিক না, এই জায়গাতে যদি আমি হাইড্রোজেন বা অন্য একটা মৌলিক পদার্থ নিতাম, তাহলে আমি এই উপরের বিক্রিয়াটাকেও সংযোজনের পাশাপাশি সংশ্লেষণ বলতে পারতাম। ওকে, সো আশা করতেছি এটা এখন তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। আচ্ছা, নেক্সট যাচ্ছি যে প্রশমন তাপ ধ্রুব হয় কখন এবং কেন? আচ্ছা, ভালো প্রশ্ন, যে প্রশমন তাপ আমরা জানি যে ধ্রুব হয়, সেই ধ্রুব তাপটা কখন হয় এবং কেন হয়? প্রথম প্রশ্ন হচ্ছে প্রশমন তাপ কি? মানে প্রশমন বিক্রিয়ায় যে কোনো পদার্থের 1 মোল অ্যাসিড এবং 1 মোল ক্ষার বিক্রিয়া করে যে লবণ পানি উৎপন্ন করে, সেই 1 মোলের বিক্রিয়ায় যেই পরিমাণ তাপ উৎপন্ন হয় সেই পরিমাণ তাপকে প্রশমন তাপ বলে। তো এখন প্রশমন তাপটা কখন হয়? যদি আমাদের অ্যাসিড এবং ক্ষার তীব্র হয়। অ্যাসিড এবং ক্ষার তীব্র যখন হবে, কারণ আমাদের অ্যাসিডের মধ্যে তো তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিড এরকম থাকে, তো অ্যাসিডও যদি তীব্র হয়, ক্ষারও যদি তীব্র হয়, উভয় যদি শক্তিশালী অ্যাসিড বা শক্তিশালী ক্ষার হয়, তখন আমরা সেখান থেকে কি করতে পারি? পানি উৎপাদন করতে পারি। কিভাবে পানি উৎপাদন করব? যে কোনো তীব্র অ্যাসিডই সে তোমাকে অবশ্যই কি দেবে? হাইড্রোজেন আয়ন দিব। আর তীব্র ক্ষার কি দিবে বলতো? হাইড্রোক্সিল আয়ন দিবে। সো তীব্র অ্যাসিড দিবে আমাদেরকে হাইড্রোজেন আয়ন, আর তীব্র ক্ষার দিবে আমাদেরকে হাইড্রোক্সিল আয়ন। তাহলে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন এরা পরস্পর মিলে কি তৈরি করবে? এরা পরস্পর মিলে পানি তৈরি করবে। এরা পরস্পর মিলে পানি তৈরি করবে। ফাইন। তাহলে এই যে পানি তৈরি হবে, এই পানি তৈরি হওয়ার প্রসেসটাই মূলত তাপ উৎপাদী। তো এই তাপ উৎপাদী যেহেতু, তাহলে এখানে সবসময় এটার মান কত হবে বলতো? 57.34 কিলোজুল তাপ এখান থেকে আমরা উৎপন্ন করতে পারবো। তো এই জন্যই বলা হয় যে আমি যত তীব্র অ্যাসিড নেই না কেন, সে তো অবশ্যই যে অ্যাসিডই হোক না কেন, সালফিউরিক অ্যাসিড বলো, হাইড্রোক্লোরিক অ্যাসিড বলো, নাইট্রিক অ্যাসিড বলো, ফসফরিক অ্যাসিড বলো, সে অবশ্যই তোমাকে হাইড্রোজেন আয়ন দিবে। যে কোনো তীব্র ক্ষারই নেও না কেন, সে তোমাকে হাইড্রোক্সিল আয়ন দিবে। তাহলে এই হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়ন মিলে যে পানি তৈরি হবে, এই জায়গাতে আমাদের সবসময় 57.34 কিলোজুল তাপ উৎপন্ন হবে। বেশ, এটা আমরা তাহলে বুঝতে পারলাম। নেক্সট প্রশ্ন দেখো যে প্রতিস্থাপন বিক্রিয়া কি? ওকে, প্রতিস্থাপন বিক্রিয়া হচ্ছে, প্রতিস্থাপন মানে কি? সরানো। সো প্রতিস্থাপন বিক্রিয়া বলতে বোঝানো হচ্ছে যে একটা বিক্রিয়ক, মানে একটা মৌল বা মূলক গিয়ে আর একটা মৌল বা মূলককে সরিয়ে ফেলবে, সরিয়ে তার জায়গা দখল করবে, ব্যাপারটা এরকম। তো আমরা একটা এক্সাম্পল দিই, দেখো যেরকম নিচে যে এক্সাম্পলটা দেওয়া হচ্ছে, এখানে জিঙ্ক আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে আছে হাইড্রোজেন। তাহলে সালফেট মূলকটা এখন আপাতত কার সাথে যুক্ত? হাইড্রোজেনের সাথে যুক্ত। সালফেট মূলকটা আপাতত হাইড্রোজেনের সাথে যুক্ত হয়ে সালফিউরিক অ্যাসিড তৈরি করেছে। এবারে জিঙ্ক কি করবে? জিঙ্ক হচ্ছে হাইড্রোজেনকে সরাই দেবে, যে ভাই তুমি যাও, তোমার আর এখানে থাকার দরকার নাই। গিয়ে জিঙ্ক স্বয়ং নিজে সালফেটের সাথে যৌগ গঠন করবে। জিঙ্ক স্বয়ং নিজে সালফেটের সাথে যৌগ গঠন করবে। আর হাইড্রোজেন বেচারা কি হয়ে যাবে? হাইড্রোজেন বেচারা একা হয়ে যাবে। কেন একা হচ্ছে? কারণ জিঙ্ক বেশি সক্রিয়।
ওকে, এখানে ব্যাপারটা আর একটু মজার একটা কথা বলি। আমরা আমাদের বাস্তবিক জীবনে দেখতে পাই যে যারা দুর্বল তারা সবসময়, যারা সবল বা শক্তিশালী এদের দ্বারা সবসময় নির্যাতিত হয়। কেমিস্ট্রির ক্ষেত্রেও ব্যাপারটা সেম, যে এখানে দেখো জিঙ্ক কিন্তু বেশি সক্রিয়, বিদায় হাইড্রোজেনটাকে সে সহজে প্রতিস্থাপিত করতে পেরেছে। এখন হাইড্রোজেনটা জিঙ্ককে শক্তিশালী করতে পারে, মানে হাইড্রোজেনটা এটা প্রতিহত করতে পারে নাই, কেননা হাইড্রোজেনের শক্তি কম। ঠিক আছে, সো জিঙ্ক শক্তিশালী, বিদায় জিঙ্ক কি করেছে, এখানে সালফেটের সাথে মিলে সালফেট জিঙ্ক সালফেট যৌগ গঠন করেছে, আর হাইড্রোজেনটা একা অণু আকারে জাস্ট থেকে গেছে। আচ্ছা, দহন বিক্রিয়া বলতে কি বুঝো? তো দহন বিক্রিয়ার সিম্পল সংজ্ঞা হচ্ছে যে বিক্রিয়াকে অক্সিজেন থাকবে এবং তাপ উৎপন্ন করবে বিক্রিয়া করার মাধ্যমে, সেই বিক্রিয়াকে আমরা দহন বিক্রিয়া বলতে পারবো। ফর এক্সাম্পল, আমরা দেখো যে এখানে যে আমাদের উদাহরণটা দেওয়া হয়েছে, সেই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি মিথেন গ্যাস। আচ্ছা দেখো, সেই উদাহরণে আমরা দেখতে পাচ্ছি কি, মিথেন গ্যাস অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কার্বন ডাই অক্সাইড, পানি এবং তাপ শক্তি উৎপন্ন করতেছে। তো তাহলে আমরা বলতে পারি না যে দহন বিক্রিয়ার কিছু চেনার উপায় আছে। নাম্বার 1, মাস্ট বি বিক্রিয়কে অক্সিজেন থাকতেই হবে। দহন মানেই বলতে পারো আগুন জ্বালানো। এখন অক্সিজেন ছাড়া কি আগুন জ্বলবে? কখনোই না, অক্সিজেন লাগবে আগুন জ্বালানোর জন্য। আর আগুন জ্বললে কি হয়? তাপ উৎপন্ন হয়। সো দহন মানে অক্সিজেন আসবে, তাপ উৎপন্ন হবে। আর একটা জিনিস, তুমি যাকে পোড়াবা, আগুন মানে তো আমরা কাউকে না কাউকে পোড়াবো, আগুন জ্বালানো মানে তো পোড়ানো। তো আমি যাকে আগুন জ্বালাবো, মানে যেই বস্তুকে পোড়াবো সেই বস্তুর অক্সাইড হতে হবে, সেই বস্তুর অক্সাইড সেখানে তৈরি হবে। এখন দেখো এখানে মিথেন পোড়াইছি, মিথেনের মূল উপাদানকে হাইড্রোকার্বন, মানে কার্বনটাকে এখানে আমরা ফোকাস করতেছি। সো ফলে আমরা কার্বন ডাই অক্সাইড পাচ্ছি। যদি আমি এখানে মিথেন না নিয়ে যদি আমি ম্যাগনেসিয়াম নিতাম, তখন কি ম্যাগনেসিয়ামকে পোড়ানো হতো, তখন এখানে ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হতো। সো এইরকম ছোট ছোট 2-3টে শর্ত দহন বিক্রিয়া ফলো করে। তো দুইটা তো মাস্ট ফলো করবেই। নাম্বার 1, বিক্রিয়কে অক্সিজেন থাকবে, আর নাম্বার 2, তাপ উৎপন্ন হবে। নাম্বার 3টাও ফলো হয়। তো এটাকে আমাকে একটু চিনে নিতে হবে যে আমি কাকে পোড়াচ্ছি এবং তার কি রকমের অক্সাইড তৈরি হচ্ছে। ওকে ফাইন, তাহলে আমরা এইটুকু বুঝতে পেরেছি। এবারে আসো অদক্ষেপণ বিক্রিয়া কি। আচ্ছা দেখো, অদক্ষেপণ বিক্রিয়া হচ্ছে যে প্রথম সংজ্ঞা যদি আমরা বলি, যে বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি করা যায় সেই বিক্রিয়াকে বলবো আমরা অদক্ষেপণ বিক্রিয়া। এখন কোন বিক্রিয়ায় অদক্ষেপ তৈরি হবে? যখন আমাদের যে দুইটা বিক্রিয়ক সেম দ্রাবকে দ্রবীভূত হবে। ফার্স্ট শর্ত হচ্ছে দুইটা বিক্রিয়কে সেম দ্রাবকে দ্রবীভূত হতে হবে। তোমরা এই উদাহরণটা একটু ফলো করো তো। দেখো এখানে সোডিয়াম ক্লোরাইডের পাশে কি লেখা? সোডিয়াম ক্লোরাইডের পাশে লেখা AQ, অ্যাকোয়াস। আবার সিলভার নাইট্রেটের পাশে কি লেখা? অ্যাকোয়াস লেখা। দুইটাই কিন্তু আমাদের অ্যাকোয়াস দ্রবণ বা অ্যাকোয়া দ্রবণ। এখন এই অ্যাকোয়া দ্রবণ মানে কি? এরা পানিতে দ্রবীভূত হয়। অ্যাকোয়া মানেই বোঝানো হয় এরা পানিতে দ্রবীভূত হয়। এবারে এদের সাথে দেখো আমি পাচ্ছি সিলভার ক্লোরাইড আর একটা পদার্থ, এবং পাচ্ছি আমি সোডিয়াম নাইট্রেট। তো উৎপাদে আমি যে দুইটা পদার্থ পাচ্ছি, এই দুইটা পদার্থের একটা কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে, সিলভার নাইট্রেট পানিতে দ্রবীভূত হচ্ছে, কিন্তু সিলভার ক্লোরাইড কিন্তু পানিতে দ্রবীভূত হচ্ছে না, সলিড আকারে থেকে যাচ্ছে। তাহলে তুমি একটা জিনিস চিন্তা করো, তোমার গ্লাসের মধ্যে তুমি দুইটা জিনিস নিলা। ফর এক্সাম্পল, আমি এক গ্লাস পানির মধ্যে দুইটা জিনিস নিলাম। একটা হচ্ছে কিছু কয়েন নিলাম আর কিছু চিনি নিলাম। এখন যদি আমি নাড়াই, কয়েন কি আজীবনেও দ্রবীভূত হবে পানির সাথে? জীবনেও হবে না। তাহলে তাকে আমরা কোথায় দেখতে পাবো? গ্লাসের নিচে। আর চিনি বা লবণ যদি নেই কি সেই মানে কয়েনের সাথে, সেটা কিন্তু খুব ইজিলি দ্রবীভূত হয়ে যাবে। তাহলে এই বস্তুটাকে পানিতে দ্রবীভূত করে দিচ্ছি, কিন্তু এই বস্তুটা যেহেতু পানিতে দ্রবীভূত হচ্ছে না, আমরা এটাকে পাত্রের নিচে তলানি আকারে দেখবো, বিধায় আমরা এই বিক্রিয়াকে অদক্ষেপণ বিক্রিয়া বলতে পারবো। অর্থাৎ যেই বস্তুটা সলিড থাকবে, সেটাকে আমরা অদক্ষেপ হিসেবে দেখতে পাবো। আর অদক্ষেপণ বিক্রিয়াতে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করি। নিচের দিকে চিহ্ন মানে কি? অদক্ষেপ করতেছে। উপরের দিকে চিহ্ন মানে কি? একটা গ্যাসীয় পদার্থ তৈরি হবে, সেটা আসমানে উড়ে যাবে। সো এরকম চিহ্ন দ্বারা আসলে এই জিনিসগুলো কেমিস্ট্রিতে প্রকাশ করা হয়। সো আমাদেরকে সেগুলো মনে রাখতে হবে। আচ্ছা, ম্যাগনেসিয়াম কার্বনেটের বিয়োজন উভমুখী বিক্রিয়া হতে পারে, ব্যাখ্যা করো। হ্যাঁ, এটা হতেই পারে। আসো আমরা একটু ব্যাখ্যা করি। দেখো খেয়াল করো, ম্যাগনেসিয়াম কার্বনেট MgCO3। এখন এটাকে ভাঙলে কি পাওয়া যায় বলো তো? পাওয়া যাবে ফার্স্ট অফ অল ম্যাগনেসিয়াম অক্সাইড, আর পাওয়া যাবে কার্বন ডাই অক্সাইড। এখন এখানে একটা শর্ত আছে। এই যে দেখো আমাদের প্রশ্ন দেখছে বদ্ধ পাত্রে কথাটা মাস্ট বি হতেই হবে, কারণ কার্বন ডাই অক্সাইড কি? গ্যাসীয়। খোলা পাত্রে যদি বিক্রিয়া সম্পন্ন করো, গ্যাসীয় পদার্থ খুব সহজে উড়ে যায়। তো আমাকে তো খোলা পাত্রে বিক্রিয়া করলে আমি যদি কার্বন ডাই অক্সাইডকে উড়ে যেতে দেই, তাহলে সে তো আর পুনরায় রিটার্ন আসবে না আমার কাছে, সে তো উড়েই যাবে, বায়ুমণ্ডলের সাথে মিশে যাবে। এই জন্য আমাকে বিক্রিয়াটা বদ্ধ পাত্রে সম্পন্ন করতে হবে, যেন কোনো পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্যাস
কোনো পরিমাণ কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেন উড়ে না যায় সেই দিকে আমাকে খেয়াল রাখতে হবে এবং খেয়াল রেখে আমাকে এটা বদ্ধ পাত্র সম্পন্ন করতে হবে। ফলে কি হবে দেখো, যদি আমি এটাকে একটা আটকানো পাত্র সম্পন্ন করি তাহলে কোনো কার্বন ডাইঅক্সাইড যেতেও পারতেছে না, তাহলে পুনরায় আমি আবার কার্বন ডাইঅক্সাইড এবং ম্যাগনেসিয়াম কার্বনেটকে মিলে পুনরায় কিন্তু আমি আবার ম্যাগনেসিয়াম কার্বনেট তৈরি করতে পারি। তাহলে এখানে কথাটা হচ্ছে যে অবশ্যই সেই বিক্রিয়াটা উভমুখী হতে পারে একটা শর্তের ভিত্তিতে। শর্তটা হচ্ছে এই বিক্রিয়াটা সম্পন্ন করতে হবে কোনো একটা বদ্ধ পাত্রে, অথবা এমন একটা পাত্র সম্পন্ন করতে হবে যেখানে কার্বন ডাইঅক্সাইড উড়ে যেতে পারবে না, তৈরি হবে, উৎপাদে তৈরি হবে, কিন্তু তৈরি হওয়ার পর সেটা উড়ে যেতে পারবে না। তখন সেই বিক্রিয়াকে আমরা বলতে পারবো উভমুখী বিক্রিয়া প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড বা কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া। আচ্ছা, সো এখানে দেখো এই যে এই বিক্রিয়াটা এখানে দেখিয়েছে যে যদি আমরা এটা বদ্ধ পাত্র সম্পন্ন করি তাহলে আমাদের বিক্রিয়াটা হবে উভমুখী বিক্রিয়া। যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো এটা কিন্তু অনেকবার আসছে, এটা কিন্তু অনেকবার এসেছে প্রশ্নটা, মানে খুবই গুরুত্বপূর্ণ। উভমুখী বিক্রিয়াকে কিভাবে তুমি একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবে? উভমুখী বিক্রিয়াকে কিভাবে আমি একমুখী বিক্রিয়ায় রূপান্তর করবো? ফাইন, প্রশ্নটা খুব সুন্দর। এটা অনেকভাবে তৈরি করা যায়, অনেকভাবে উভমুখী বিক্রিয়াকে একমুখী বিক্রিয়ায় রূপান্তর করা যায়। নাম্বার 1, দেখো এখানে লিখছি কি, আমরা জানি উভমুখী বিক্রিয়া অসম্পূর্ণ। উভমুখী বিক্রিয়াকে বিচ্ছিন্নভাবে একমুখী করা যায়। কোনো উভমুখী বিক্রিয়ার একটি উৎপাদককে যদি ক্রমাগত বিক্রিয়াস্থল থেকে সরিয়ে নেওয়া যায় তাহলে বিপরীত বিক্রিয়াটি সংঘটিত হতে পারে না, অর্থাৎ তখন উভমুখী বিক্রিয়াটি সাম্যাবস্থার বজায় থাকে না। খুব সহজ একটা কথা বলছে, খুব সুন্দর একটা কথা বলছে। এটাকে এখন আমি একটু তোমাদেরকে জন্য ব্যাখ্যা করে দিই। প্রথম কথা, দেখো যদি বিক্রিয়া করার ফলে যেই উৎপাদ তৈরি হয় সেই উৎপাদগুলোর কোনো একটা গ্যাসীয়, মানে গ্যাস তৈরি করতেছে, তখন তুমি এই বিক্রিয়াটা খোলা পাত্রে করো। খোলা পাত্রে করলে কি হবে? গ্যাসীয় পদার্থ উড়ে যাবে। তাহলে মানে কি, তুমি একটা উৎপাদকে সরাই ফেলতেছো, পাত্র থেকে নাই করে দিচ্ছ, তাহলে তার এই বিক্রিয়া কখনোই রিটার্ন আসবে না। যেরকম দেখো এই বিক্রিয়াটা যদি আমরা খোলা পাত্রে সম্পন্ন করি, খেয়াল করো, এই বিক্রিয়াটা যদি আমরা খোলা পাত্রে সম্পন্ন করি, জিঙ্ক সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু জিঙ্ক সালফেট হাইড্রোজেন। এখন হাইড্রোজেন কি পদার্থ বলো তো? হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, সে তো এখানে থাকবে না, সে উড়ে যাবে। তো হাইড্রোজেন যদি উড়ে যায় তাহলে আমার জিঙ্ক সালফেটকে নিয়ে তো শুধুমাত্র আর এই বিক্রিয়কটা বানানো যাবে না, তাই না? মানে জিঙ্ক সালফেট একাই তো আর সালফিউরিক অ্যাসিড আর জিঙ্ক তৈরি করতে পারবে না, কারণ হাইড্রোজেনকেও তো লাগবে। তো হাইড্রোজেন তো নাই, তাহলে হাইড্রোজেন নাই হলে কি আর বিক্রিয়া রিটার্ন আসতে পারবে? বিক্রিয়া আর রিটার্ন আসতে পারতেছে না। তখন বিক্রিয়াটা কি হবে? একমুখী হবে। তখন বিক্রিয়াটা একমুখী হবে। এছাড়াও ধরো যদি গ্যাসীয় পদার্থ না থাকে, যেরকম আমি একটা এক্সাম্পল দিই, ধরো এ বি, এটা ধরো একটা উভমুখী বিক্রিয়া করে সি আর ডি তৈরি করলো। তো এখন তুমি যদি এই বিক্রিয়াকে একমুখী করতে চাও, তখন এই যে উৎপাদ যে দুইটা, ধরো এখানে সি আর ডি গ্যাসীয় না, সি আর ডি ধরো কঠিন বা তরল কোন একটা পদার্থ আমরা পাচ্ছি, তাহলে এই যে সি আর ডি তৈরি করছি, বিক্রিয়া হওয়ার সাথে সাথে হয়তো ডি কে আর না হয় সি কে আমার এখান থেকে বিক্রিয়া স্থল থেকে সরিয়ে ফেলতে হবে। সামহাও যে কোনো একটা সিস্টেমে আমাকে সরাতে হবে। যদি আমি সি বা ডি এর যে কোনো একটা উপাদানকে আমি এখান থেকে সরাই ফেলতে পারি, তাহলে বিক্রিয়া আর রিটার্ন আসার কোনো সম্ভাবনা থাকবে না। কেন থাকবে না? তার কারণ হচ্ছে সি একা তো আর এ আর বি বানাতে পারবে না, অথবা ডি একা তো আর এ আর বি বানাতে পারবে না। এ আর বি তখনই হবে যখন আমার কাছে সি আর ডি থাকবে। সি আর ডি কে মিলালে পুনরায় আমি এ আর বি পাবো। যে কোনো উপাদানের জন্যই বলতেছি যে সি আর ডি কে মিলালে আমি এ আর বি পাবো। সো এজন্য সি অথবা ডি এর যে কোনো একটাকে আমার এখান থেকে সরিয়ে ফেলতে হবে, তাহলে বিক্রিয়াটা সহজে কি হবে? একমুখী হবে। বিক্রিয়াটা সহজেই একমুখী হবে। আচ্ছা, হাইড্রেশন বিক্রিয়া বলতে কি বোঝায়? খেয়াল করো, যে বিক্রিয়ায় আয়নিক যৌগগুলো ক্লাস গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় তাকে হাইড্রেশন বা পানি যোজন বিক্রিয়া বলে। এই নামটা মনে রাখো, অনেক সময় কিন্তু তোমাদের বাংলা নামের পাশাপাশি ইংরেজি যেই টার্মটা আছে সেই টার্মটা মনে রাখতে হবে। এক্সামে এরকম প্রশ্ন তোমাদেরকে দিয়ে দিতেই পারে। আমরা কিন্তু এই নামটা শুনেছি সপ্তম অধ্যায়ের জন্য প্রচুর কমন, পানি বিশ্লেষণ পানি যোজন, পানি বিশ্লেষণ পানি যোজন। পানি বিশ্লেষণ বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রোলাইসিস, পানি যোজন বিক্রিয়ার নাম হচ্ছে হাইড্রেশন। সো এই ছোট টার্মটা যদি মনে রাখতে পারো, এক্সামে এরকম প্রশ্ন দেখলে আর আমরা আর ঘাবড়াবো না। এটা এরকম দিতেই পারে একটা ওয়ার্ড, হাইড্রেশন বিক্রিয়া বলতে কি বুঝো, ঠিক আছে? সো তাহলে বলা যায় কি, যে বিক্রিয়ায় আয়নিক যৌগগুলো ক্লাস গঠনের জন্য এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয় তাকে হাইড্রেশন বিক্রিয়া বলে। যেরকম আমরা উদাহরণ হিসেবে বলতে পারি, দেখো যে কপার সালফেট, খেয়াল করো, কপার সালফেট 5 অণু পানি বিক্রিয়া করে কপার সালফেট 5 অণু পানি এইখানে দেখানো হয়েছে। কপার সালফেট 5 অণু পানি এখানে দেখানো হয়েছে। ওকে, তো এই যে কপার সালফেট 5 অণু পানি আমি এখানে দেখালাম, তাহলে এই যে 5 অণু পানি যে যুক্ত হলো, এই যেই বিক্রিয়ার মাধ্যমে আমি যুক্ত করতে পারলাম সেই বিক্রিয়াকে বলা হবে কি? হাইড্রেশন বিক্রিয়া। আর হাইড্রেশন বিক্রিয়ার কিছু শর্ত থাকে, যেরকম সাধারণত ক্লাস পানি আয়নিক যৌগসমূহ মানে গঠন করতে পারে, আয়নিক যৌগসমূহ ক্লাস পানি গঠন করে বা ক্লাস পানি শোষণ, মানে ক্লাস পানির সাথে তারা ধারণ করে। তো এই জায়গায় আয়নিক যৌগ বিক্রিয়কের যে পানি থাকবে সেটার মানে বিক্রিয়কের একটা আয়নিক যৌগ তোমার হতে হবে।
আর এই পানির কোনরূপ পরিবর্তন ঘটবে না। দেখো 5 জন পানি আমরা প্লাস আকারে নিচ্ছি, এইটাই জাস্ট ক্লাস পানি আকারে আছে, সেই জন্য আমরা এখানে জাস্ট একটা ডট সাইন ইউজ করেছি। মানে কি, এই কপার সালফেটের মধ্যে এখন 5 জন পানি প্রবেশ করে ফেলেছে, কিন্তু নতুন কোনো যৌগ উৎপাদন হয় নাই। 5 জন পানি ঠিক পানির মতোই আছে, কপার সালফেট ঠিক কপার সালফেটের মতোই আছে, শুধুমাত্র পানিটা কোথায় চলে গেছে, কপার সালফেটের মধ্যে চলে গেছে, শুধুমাত্র পানিটা কপার সালফেটের মধ্যে চলে গেছে। ব্যাস এইটুকুই এখানে জাস্ট বলা হচ্ছে। ওকে, তো যাচ্ছি নেক্সট প্রশ্ন। দেখো, আর্দ্র বিশ্লেষণ বা পানি বিশ্লেষণ বিক্রিয়া বলতে কি বুঝো? আচ্ছা, এই বিক্রিয়াটার মানে সহজ সংজ্ঞা যেটা, যে বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানিকে, খেয়াল করো, বিক্রিয়কে তো পানি থাকবে, সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করব। কি হবে? H+ আর কি হবে? OH-। আমরা জানি যে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক মিলেই কিন্তু পানি তৈরি হয়। সো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলা যাবে সেই বিক্রিয়াকে যেই বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানিকে আমরা দুই অংশে ভাগ করব। এবারে ফলো করো, অ্যালুমিনিয়াম কি পজিটিভ ধাতু, এখানের নেগেটিভকে হাইড্রোক্সিল মূলক, তাহলে অ্যালুমিনিয়াম পজিটিভ যাবে অ্যানাদার নেগেটিভের সাথে, উৎপন্ন করতেছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড। আবার এই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের নেগেটিভকে ক্লোরিন আর পানির পজিটিভকে হাইড্রোজেন, বিক্রিয়া করে কি তৈরি করতেছে? হাইড্রোক্লোরিক অ্যাসিড। তাহলে আমরা কি পানিকে দুই ভাগে ভাগ করছি না? পানিকে যদি দুই ভাগে ভাগ নাই করি তাহলে তো এখানে হাইড্রোক্সিল মূলক দেখতে পাইতাম না, এখানে ক্লোরিনের পাশে আমরা হাইড্রোজেনকে দেখতে পেতাম না। তাহলে বলা যায় যে যে বিক্রিয়ার বিক্রিয়কে পানি থাকবে এবং সেই পানিকে আমরা দুইটা অংশে ভাগ করব, আমরা সেই বিক্রিয়াকে বলবো আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বা হাইড্রোলাইসিস বিক্রিয়া। আচ্ছা, এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, বরিশাল বোর্ড 17 সালে এসেছে। আর্দ্র বিশ্লেষণ এবং পানি শোষণ বিক্রিয়ার মধ্যে পার্থক্য লিখো। এটা পার্থক্য আসে প্রায়। ফার্স্ট অফ অল আমরা সংজ্ঞাটা দিলাম যে রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক হিসেবে পানি অন্য কোনো যৌগের সাথে বিক্রিয়া করে উৎপাদ উৎপন্ন করে তাকে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়া বলে। আর এটা সংজ্ঞা হচ্ছে কি, দেখো, আয়নিক যৌগগুলো ক্লাস গঠনের জন্য, ক্লাস কথাটা ইম্পর্টেন্ট, এক বা একাধিক পানির অণুর সাথে যুক্ত হয়, এই ধরনের বিক্রিয়াকে পানি শোষণ বিক্রিয়া বলে। সো আমরা শুরুতেই একটা সংজ্ঞা দিয়ে দিলাম যে আর্দ্র বিশ্লেষণ বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে এটা, পানি যোজন বিক্রিয়ার সংজ্ঞা হচ্ছে এটা। নাম্বার 2, এটি এক ধরনের দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া কাকে বলে বলতো? দুইটা আয়নকে প্রতিস্থাপন করে। প্রতিস্থাপন বিক্রিয়া আমরা নরমালি দেখি যে প্রতিস্থাপন বিক্রিয়া আমরা নরমালি দেখি জিঙ্ক গিয়ে হাইড্রোজেনকে সরাই দিচ্ছে, বা কপার গিয়ে হাইড্রোজেনকে সরাই দিচ্ছে, এইভাবে আর কি, বা অন্যান্য উপাদানকে গিয়ে সরাই দিচ্ছে। তো আমরা এই যে প্রতিস্থাপনটা দেখি সেটা হয় একমুখী, একটা পরমাণু আর একটা পরমাণু বা মূলককে গিয়ে প্রতিস্থাপন করতেছে, কিন্তু এটা একটা দ্বি প্রতিস্থাপন। দ্বি প্রতিস্থাপন এই জন্যই বলা হচ্ছে যে দুইটা পরমাণু বা দুইটা মূলক গিয়ে দুইজনকে সরাই দিচ্ছে, তখন সেটাকে বলা হয় দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া। ওকে, এটি একটি সংযোজন বিক্রিয়া, এখানে আসলে যুক্ত হয়, এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়া গেল এটা। 3 নাম্বারটা দেখো, এক্সাম্পলটা যদি আমরা একটু দেখি এখানে, যে যেই কথাটা বললাম যে দ্বি প্রতিস্থাপন কেন, খেয়াল করো, অ্যালুমিনিয়াম গিয়ে এই পানির হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল, খেয়াল করো, অ্যালুমিনিয়াম গিয়ে এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করলো, প্রতিস্থাপন করে এই অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, নিচে যেটা লিখছি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। আবার হাইড্রোক্সিল মূলক এসে, খেয়াল করো, হাইড্রোক্সিল মূলক এসে কাকে প্রতিস্থাপন করলো? অ্যালুমিনিয়ামকে প্রতিস্থাপন করলো, প্রতিস্থাপন করে কি তৈরি করলো? HCl হবে, 3HCl তৈরি করেছে। সো এখানে কিন্তু প্রতিস্থাপন দুইভাবে হচ্ছে, অ্যালুমিনিয়ামও প্রতিস্থাপন করতেছে, আবার হচ্ছে গিয়ে যে অ্যালুমিনিয়ামের সাথে যে ক্লোরিন আছে, তুমি এভাবে চিন্তা করতে পারো, অ্যালুমিনিয়াম প্রতিস্থাপন করছে হাইড্রোজেনকে, ক্লোরিন প্রতিস্থাপন করছে হাইড্রোক্সিল মূলককে, ফলে তারা এই যে HCl তৈরি করলো আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড তৈরি করলো। আর এখানে তো কপার সালফেট, দেখো বিক্রিয়ক কয়টা, বিক্রিয়কে কয়টা পদার্থ আছে? দুইটা, কপার সালফেটও আছে, 5 অণু পানিও আছে, বাট উৎপাদে কয়টা পদার্থ আছে? একটা। কপার সালফেট 5 অণু পানি, উৎপাদে আমি একটা পদার্থই পাচ্ছি। তাহলে এখানে এটা সংযোজন বিক্রিয়ার রুলসকে মেনে চলছে, আর এটা দ্বি প্রতিস্থাপন বিক্রিয়ার রুলসকে মেনে চলেছে। তো ওভারঅল কথা হলো যে আমরা আমাদের এই পর্বের যতগুলো প্রশ্ন ছিল আমরা সেই প্রশ্নগুলো কমপ্লিট করে ফেললাম, যেটা আশা করতেছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো তাইলে আজকের পর্বটি আমি এখানেই শেষ করতেছি। তোমাদের সামনে এই 7ম অধ্যায়ের যে নেক্সট যে পর্বগুলো আছে আমি আশা করতেছি সেই পর্বগুলো আলোচনা করা হয়েছে, তোমরা সেই পর্বের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ রইল তোমাদের প্রতি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।